আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সূচক ও লগারিদমের ৪র্থ নম্বর অধ্যায়ে আজকে আমি এই ভিডিওতে সূচকের ৩ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। ৪.৩ ৪.৩-এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো এরকম যে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ, সায়েন্টিফিক or standard form of numbers, লগারিদম পদ্ধতি বা লগারিদমিক মেথড, সাধারণ লগের পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক্স অফ কমন লগ, সাধারণ লগের অংশক, ম্যান্টিস অফ কমন লগ। এই 4টা টপিক নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে আমি আরও কয়েকটি জিনিস উল্লেখ করতে চাই যে আমরা 4.1-এ সূচকের সূত্রগুলা নিয়ে আলোচনা করেছি, 4.2-এ লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং এই 4.1 এবং 2-এ লগারিদম এবং সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বেসিকগুলো দেখিয়ে দিয়েছি। এই বেসিকগুলোর যদি ধারণা তোমার কাছে থাকে এবং সূত্রগুলো তোমার জানা থাকে তাহলে তুমি এই 4.3-এর কোনো অঙ্কই তোমার কাছে কঠিন মনে হবে না যখন তুমি এই 4টি পদ্ধতি পারবে। তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমটি কি? প্রথমটি হলো যে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। আমরা দেখে থাকি রসায়ন এবং পদার্থে, বেশিরভাগ ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে যে ওই সংখ্যাগুলো বৈজ্ঞানিক আকারে লেখা হয় এবং বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা থাকে। তাহলে আমরা শুরু করতে পারি যে প্রথমটা আমরা মনে করি যে আলোর বেগ কি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অনেক বড় একটি সংখ্যা। এই আলোর বেগকে যদি আমরা কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাই তাহলে 1, 2, 3, 4, 5 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এই জায়গায় যদি আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার বাই পার সেকেন্ড। লক্ষ্য করো, ভুল হয়েছে, 1 দিয়ে দিই, 3 আর যদি 1-এ গুণ করি তাহলে 3, 0 এইখানে 2টা, 4টা, 5টা, 1, 2, 3, 4, 5, এখানে কয়টা? 3টা, 1, 2, 3 মিটার পার সেকেন্ড। আমরা ওই সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। তাহলে আমরা ওই সংখ্যাকে লিখতে পারি 3 গুণ 10 পাওয়ার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পারলাম যে আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 × 10 পাওয়ার 8 3 × 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ডে, 1 সেকেন্ডে অতিক্রম করে। ওই 3কে যদি আমরা বাস্তব সংখ্যা এই হিসেবে বিবেচনা করি, মানে বাস্তব সংখ্যার সেটের উপাদান যদি এ হয় আর 3 এর মান যদি 3 হয় তাহলে আমরা এ নিয়ে নিলাম, 3 এর পরিবর্তে এ নিয়ে নিলাম। 10 এর জায়গায় 10, এই 8 এর জায়গায় আমরা n নিয়ে নিলাম। তাহলে আমরা দেখলাম যে একটি কোন রূপ
বা একটি কাঠামো বা একটি আকারে প্রকাশ হচ্ছে। আমরা আরো একটি সংখ্যা নেই। আরেকটি সংখ্যা হলো যে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 0.00, দেখি কয়টি জিরো দিল, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 8, তারপরে 37, তারপরে হবে সেন্টিমিটার। আমাদের এই এত বড়, যদিও দেখতে মনে হচ্ছে, তাহলে এই মানটি অতি ক্ষুদ্র, এই মানটি অতি ক্ষুদ্র, এই অতি ক্ষুদ্র মানটিকে কিন্তু দেখাচ্ছে অনেক বড়। তাহলে ওই মানকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। তাহলে আমরা কি করতে পারি যে ওই জায়গায় লক্ষ্য করো 0.1 2 3 4 37, ওই জায়গায় দশমিকের পরিবর্তে আমরা একটি 1 নিয়ে নেই। 1 1 1 2 3 4, আবার ওই দুইটার পরিবর্তে 2টি শূন্য। তাহলে আমরা উপরে লিখতে পারি 37 আর নিচে লিখতে পারি 1 এর পরে কয় জোড়া দেখো তো, 1 2 3 4 5, এর মানে 10 পাওয়ার 10, এমনই হয়তো। হ্যাঁ, ওই 3 এর জায়গায় 37 গুণ উপরে 1 হবে, নিচে 10 পাওয়ার 10 হবে, দিয়ে দিলাম, মানে এটা পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে। তারপরে 3, আমরা জানি যে বৈজ্ঞানিক ক্ষেত্রে দশমিকের বামপক্ষে শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2টি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি করব, ওই 37 না লিখে যদি আমরা লিখি 3.7 গুণ 10, হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা জানি যে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে শিখেছি যে কোনো দশমিক সংখ্যাকে 10 বা 100 বা 1000 মানে 10 শত বা 100 বা 1000 দ্বারা যদি গুণ করি, তাহলে গুণ করলে দশমিক ডানে যাবে আর ভাগ করলে দশমিক বামে যাবে। তাহলে আমরা এই জায়গায় যে কথা লিখা 37 ওই কথা লিখে দিলাম। ওই জায়গায় দশমিক গুণ 10 গুণ, আমরা জানি যে a ইনভার্স n সমান 1/a পাওয়ার n অথবা 1/a পাওয়ার n সমান a ইনভার্স n। তাহলে ওই 1/10 পাওয়ার 10 কে কি আমরা লিখতে পারি না 10 ইনভার্স 10 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। এই জায়গায় আমরা আবার দেখব যে এই জায়গায় পাওয়ার আবার 1 আছে। এইটুকুকে যে জানি যে 10 পাওয়ার 1 গুণ 10 ইনভার্স 10,
আমরা লিখে নেই যে দুইটি মূল থেকে একটি মূল আসবে, তার পাওয়ার যোগ হবে 10। কি সূত্র? a পাওয়ার m গুণ a পাওয়ার n a পাওয়ার m প্লাস n। তাহলে আমরা লিখব 1 এর জায়গায় 1, প্লাসে মাইনাসে -10, ওই +1 থেকে -10 চলে গেলে -9। তাহলে আমরা ওইটুকুকে প্রকাশ করব 3.7 গুণ 10 ইনভার্স 9। লক্ষ্য করো যে আমরা আলোর বেগের ক্ষেত্রে পেয়েছিলাম 3.10 পাওয়ার 8 পার সেন্টিমিটার, মানে মিটার পার সেন্টিমিটার, মানে 3 × 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, অতটুকু জায়গায় আলো অতিক্রম করে। এইটাও এই সংখ্যার বা এই সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ, আর এর আগের সংখ্যাটি আলোর বেগের এই রূপটি হলো আলোর বেগের যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটিকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করেছি। তাহলে আমরা দুইটি কিভাবে লিখতে পারি? 3.7 × 10 ইনভার্স 9, 3 গুণ 10 পাওয়ার 8। ওকে, এই অনেক বড় বা এইটা অনেক ছোট, এইটা অনেক বড়। এই সংখ্যাকে যদি আমরা প্রকাশ করি, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, তাহলে ওই জায়গায় আমরা a বসিয়ে নেব, গুণ বসিয়ে নেব, 10 বসিয়ে নেব, ওই জায়গায় আমরা n বসিয়ে নেব। ওই a এর রেঞ্জ কতটুকু হবে? ওই a এর রেঞ্জ হবে, a এর মান 1 থেকে a বড়, বা a এর মান 1 থেকে 10 এর ছোট হবে, মানে a এর মান 1 থেকে 9 পর্যন্ত নেওয়া যাবে। ওকে, তারপরে এখানে দেখো যে 8 +8, এখানে -8। যদি ওই n কে নিয়ে থাকি তাহলে আমরা n বলতে পারি যে পূর্ণ সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যার সেটের উপাদান n, আর n এর মান এই জায়গায় হয়েছে 8, এই জায়গায় হয়েছে -9। আর আমরা এমনও জানি যে আমি প্রতিটা ক্লাসেই এরকম কিছু দেখিয়ে দেব যে আমরা ষষ্ঠ শ্রেণীতে করেছি 1 2 3 4, আরও সংখ্যা আছে -1 -2 -3, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এবং পূর্ণ সংখ্যার উপাদানগুলা n এর মান, পূর্ণ সংখ্যার উপাদান n এর মান এইগুলা নেওয়া যেতে পারে, মানে ধনাত্মক, শূন্য বা ঋণাত্মক যে কোনো মান নেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা বৈজ্ঞানিক রূপটি কি দেখলাম এখানে এসে? বৈজ্ঞানিক রূপটি আমরা দেখতে পেলাম যে a গুণ 10 পাওয়ার n, এইটা বা এটাকে আমরা এই জায়গায় এখানে লিখে দেই যে a গুণ 10 পাওয়ার n। বইয়ের কাজের মধ্যে দেওয়া আছে আরো একটি সংখ্যা যে 1500। আমরা জানি যে 1500 যে কথা 1.5 গুণ 1000 ও কথা, কারণ একের পরে জয়টা শূন্য থাকবে, ওই পয়েন্টের পরে একের পরে জয়টা শূন্য থাকবে, ওই পয়েন্টের পরে ততগড় ডানে দশমিক যাবে, মানে এইখানে একটা দশমিক আছে, এক জোড়াই দিয়ে দেই। এটাকে যদি এভাবে প্রকাশ না করে আমি বলি যদি 1500, তাহলে আমি লবকে গুণ করে দেই, যেহেতু আমার একটি সংখ্যা থাকতে হবে 1 2 3 1 2 3, হরকেও লব হরে
1000 নিয়ে নেই, তাহলে লক্ষ্য করো এই চলে গেল। 1-এর পরে একটি শূন্য আছে, এই দশমিকটা এক ঘর বামে চলে আসবে। আর এই 1000 যে কথা 10 পাওয়ার কিউব একই কথা, তাহলে আমরা বলতে পারি 1.5 10 পাওয়ার কিউব। এটাই 1500 এর বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। ওকে, আমরা আরো একটি সংখ্যা দেখি। আরেকটি সংখ্যা হলো বইয়ের মধ্যে দেওয়া আছে, কাজের মধ্যে 0.00 তিনটা কি শূন্য, হ্যাঁ 512। এইটাকে এই জায়গায় নিয়ে আসি, 0.00512, দশমিকের পরিবর্তে 1 1 2 3 1 2 3, তারপরে 1 2 3 1 2 3। ওইটাকে যে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি থাকবে, উপরে থাকবে 512, 1 থাকবে বা 1 থাকবে 1 2 3 4 5 6, তাহলে আমরা দিয়ে দেব 6। আবার এটাকে আমরা লিখব 512 গুণ উপরে 1 নিচে 10 পাওয়ার 6। আমরা এর আগে প্রতিবার দেখিয়ে দিচ্ছি যে 1/a পাওয়ার n সমান a ইনভার্স n। ওকে, তাহলে এর নিচে লিখিয়ে দেব যে 5.512 গুণ 10 ইনভার্স 6। লক্ষ্য করে এটা কিন্তু বৈজ্ঞানিক রূপে প্রকাশ হলো না। আমাদেরকে কি করতে হবে, ওই 512কে গুণ, আমাদেরকে এই জায়গায় একটি দশমিক দিয়ে দেই, মানে আবারও একই ফরম্যাট আমি লিখে নেই, 10 ইনভার্স 6 10 ইনভার্স 6। ওই জায়গায় আমি তোমাকে আরো সরিয়ে দেই, 512 গুণ 100 গুণ 10 ইনভার্স 6, তাহলে লবে যখন আমি নিলাম 100 হরেও নিয়ে নেই, তাহলে একের পরে দুইটি শূন্য আছে, তাহলে হবে 5.12। ওকে, 100 আছে, তাহলে 10-এর স্কোয়ার 10 ইনভার্স 5.12, দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসি, -6 থেকে যদি +2 চলে যায়, আমরা তো এভাবেই তো করার কথা যে -6, তাহলে -6 থেকে +2 চলে গেলে কি -4। এটাই হলো যে এই সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ 5.12 × 10 ইনভার্স 4 বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। ওকে, আর একটি সংখ্যা আছে, দেখিয়ে দেই, 123.000,500। এটিকে আর কিছুই করতে হবে না, ওই যদি আমরা 1.23000512 কয় ঘর বামে আসলো, 2 ঘর বামে, তাহলে এইভাবে দিতে পারি। তাহলে 1.23000512 10 পাওয়ার 2। ওকে, তাহলে এই 1a গুণ 10 10 2n, ওই সংখ্যার আদর্শ বা বৈজ্ঞানিক রূপ হলো এটি। যদি তুমি এই সংখ্যাগুলোর পরে বাদ দিয়ে দাও তা কোনো সমস্যা নেই। এখন আসি আমরা লগারিদম পদ্ধতি। আমরা প্রথমটি দেখলাম, আমরা ওইটা দেখলাম।
2 নম্বরে আমরা আসি লগারিদম বা লগারিদমিক মেথড। লগারিদম 2 প্রকার। লগারিদম দুই প্রকার। লগারিদম 2 প্রকার। একটি হলো স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। এই ন্যাচারাল লগারিদমের এল এল এন এন একে বলে লন বা এলএন। আর ন্যাচারাল লগারিদমকে স্মল বা ছোট হাতের বর্ণমালা ই এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা জানি যে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ইকে ভিত্তি ধরে লগারিদম এর বা লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন এবং একটি মূলদ সংখ্যা যার মান হচ্ছে 7.1 মানে এর মান হচ্ছে 2.17828 সামথিং। তাহলে আমরা আরেকটি জিনিস জানি যে বীজগাণিতিক ক্ষেত্রে ন্যাচারাল লগ ই এর ব্যবহার রয়েছে বা আমরা ব্যবহার করে থাকি। এই ন্যাচারাল লগকে আরো কয়েকটি নাম বলা হয়। নেপিয়ার লগারিদম। কি বলা হয়? নেপিয়ার লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদম। এবং এই লনকে বা লগ ই ভিত্তিক এক্সকে লন এক্স রূপে চিহ্নিত করা হয়, যেগুলার তুমি ব্যবহার দেখবে এইচএসসির বইয়ের যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে এইগুলা তুমি পেয়ে থাকবে। এবং আরও একটির মাধ্যম ইন্টার বই ফাংশনের মধ্যে তুমি এইগুলা পেয়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বীজগাণিতিক ক্ষেত্রে বা বীজগাণিতিক রাশিমালায় লন এক্স বা ন্যাচারাল লগ ব্যবহার করা হয়। ওকে, আরেক প্রকারের মধ্যে আমরা যাচ্ছি। দুই নম্বর হলো সাধারণ লগারিদম বা কমন লগারিদম। ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স 1664 সালে সালে 10কে ভিত্তি ধরে 1614 সালে জন নেপিয়ার ই ভিত্তিক বা ন্যাচারাল লগের প্রচলন শুরু করেন 1664 সালে 10 ভিত্তিক লগারিদম টেবিল বা লগ টেবিল
নিয়ে একটি সারণী তৈরি করেন, তাহলে আমরা বলতে পারি 1664 সালে 10 ভিত্তিক লগারিদম বা যেটাকে বলে লগ টেবিল তৈরি করেন। বা এটাকে আবার বলে, আমি এটাকে কয়েকটা ভাগে লিখি, হ্যাঁ, লগ টেবিল, বা যেহেতু বিজ্ঞানীর নাম ছিল হেনরি ব্রিক্স, ওই নামানুসারে আমরা লিখতে পারি ব্রিক্স টেবিল। কি লিখতে পারি? ব্রিক্স টেবিল বা ব্রিক্স লগারিদম। আবার এটাকে অনেকে বলে যে 10 ভিত্তিক লগারিদম। এই 10 ভিত্তিক লগারিদম যখন আমরা ক্যালকুলেটরে হিসাব করে থাকি, তখন আমরা এই স্বাভাবিক লগারিদম বা লন এক্স বা লগ ই ভিত্তিক এক্স না নিয়ে আমরা ক্যালকুলেটরে হিসাব করতে 10 ভিত্তিক এক্স নিয়ে হিসাব নিকাশ করে থাকি ক্যালকুলেটরের মধ্যে। তাহলে তোমাদের দুইটি জিনিস জানা হলো যে ন্যাচারাল লগ তা বীজগাণিতিক রাশিমালার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর 10 ভিত্তিক লগারিদম ক্যালকুলেটরের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা চলে যাই অন্য জায়গায়। আমরা লগারিদম পদ্ধতি দেখলাম, তারপরে আমরা দেখব সাধারণ লগের পূর্ণক, ক্যারেক্টারিস্টিক্স অফ কমন লগ। এর মধ্যে আমরা কি দেখব যে একটি সংখ্যা n কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাই। লেখি, একটি সংখ্যা n কে কি হলো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাই। তা কি n সমান a গুণ 10 পাওয়ার n, 10 পাওয়ার n। ওই জায়গায় মনে রাখতে হবে কিছু শর্ত আছে। এই n এর মান অবশ্যই 0 থেকে বড়, কিছু শর্ত আছে। n এর মান 0 থেকে বড়। দ্বিতীয়ত ওই যে n আছে, আমরা আগের মতো লিখব লেস দেন ইকুয়াল এ লেস দেন 10, মানে এর মান 1 থেকে 10 এর নিচে হবে। এবং আরেকটি শর্ত আছে যে এই n অবশ্যই পূর্ণ সংখ্যার সেটের উপাদান হবে। দেখো, আমি একটি সম্পর্ক তৈরি করলাম, বৈজ্ঞানিক একটি সম্পর্ক তৈরি করলাম বা একটি রূপ দিলাম। এর মধ্যে 3টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? যে n এর মান 0 থেকে বড় হবে, এই এর মান 1 থেকে 9 এর মধ্যে হবে, এর মান 1 থেকে 9 এর মধ্যে হবে। আবার ওই n এর মান পূর্ণ সংখ্যার সেটের উপাদান 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা এই 10 এর পাওয়ার হতে পারে। n সমান a গুণ 10 পাওয়ার n। বলবো যে উভয় পক্ষে লগ 10 নিয়ে পাই, নেই লগ 10 ভিত্তিক n, লগ 10 ভিত্তিক, ওইটাকে আমরা আবার পৃথক করে নিয়ে যাই, লেখা যায় লগ 10 ভিত্তিক a
প্লাস লগ 10 ভিত্তিক 10 পাওয়ার n। আমরা জানি যে লগ a ভিত্তিক mn সমান লগ a ভিত্তিক m প্লাস লগ a ভিত্তিক n। এই সূত্রে নিয়ে নিলাম। তারপরে আমরা দেখব যে লগ 10 ভিত্তিক a গুণ, আমরা আরেকটি সূত্র জানি যে লগ a ভিত্তিক m পাওয়ার r সমান r লগ a ভিত্তিক m। ওকে, ওই জায়গাকে আমরা লিখতে পারি যে n লগ 10 ভিত্তিক 10। আবার আমরা জানি লগ a ভিত্তিক a সমান 1, অতটুকু জায়গা সমান আমরা 1 লিখতে পারি। নিচে লাইনে লিখিয়ে দাও যে লগ 10 ভিত্তিক a প্লাস n, এতটুকু জায়গা সমান n। অতএব মানে এই লাইন এর নিচে আমরা লিখে নিব যে লগ 10 ভিত্তিক n সমান এই n পূর্ণ সংখ্যাকে সামনে নিয়ে আসব, লগ 10 ভিত্তিক a। উভয় পক্ষে আমরা লগ 10কে মানে শুধুমাত্র 10কে উজ্জ্ব রেখে বলবো লগ n ইকুয়াল টু n প্লাস লগ a। তাহলে ওই সংখ্যাকে, ওই nকে আমরা লগের পূর্ণক ধরে নেব, ওই nকে আমরা লগের পূর্ণক ধরে নেব। আমরা একটি সংখ্যা নেই যে মনে করি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো সংখ্যা থাকবে তাকে আমরা ধরতে পারি m। তাকে কি ধরতে পারি? m ধরতে পারি। এবং ওই যে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে লগারিদম আকারে যখন প্রকাশ করব, যখন কি করব লগারিদম বা লগারিদমের পূর্ণ আকারে প্রকাশ করব, তখন m-1। আমরা একটি সংখ্যা যখন পাবো, সব সংখ্যাগুলোকে, যতগুলো সংখ্যা, ওই সংখ্যাগুলো সমান আমরা m ধরে নেব। আর লগারিদমের পূর্ণক যখন হবে তখন m এর যতটি সংখ্যা হবে এক থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আসো এই জায়গায় যে আমরা একটি সংখ্যা পাবো 6237। 6237 এই সংখ্যাকে কিন্তু আমরা একটু আগে দেখেছি যে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করলে 6.10 1 2 3 আমরা এই হারে প্রকাশ করতে পারি। সরি একটু 237 গুণ 10 পাওয়ার
10 পাওয়ার 1 2 3 এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলো হলো m, m এর মান কত হলো 1 2 3 4। এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ কি 6.237 7 × 10 পাওয়ার কিউব। এটা হলো ওই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। তাহলে ওই সংখ্যার বৈজ্ঞানিক রূপের মধ্যে সূচক কত? সূচক হলো 3। কত হলো? সূচক 3। আর একটি কথা, যে আমরা ওই যে সংখ্যাকে পেয়েছি, এই সংখ্যাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 6 2 3 7 দশমিক দিয়ে 0 দিলাম দুইটা, তার মানে 1 যে কথা 1 দিয়ে দশমিক দিয়ে পূর্ণ সংখ্যা দিলে কি কথা, মানে দশমিকের ডান পক্ষে যতটি শূন্য থাকুক না কেন ওই 0 এর ভ্যালু নেই। তা আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের বাম পক্ষে 4টি পূর্ণ সংখ্যা রয়েছে, যেগুলা m এর মান বা m সমান 4। ওকে, এখন আমরা দেখব পূর্ণক। আমরা সূত্র কি পেয়েছিলাম? সূত্র পেয়েছিলাম যে যতটি সংখ্যা পাবো তা হবে m এর মান। m এর মান এখানে হলো 4টি, দিয়ে দিলাম 4টি। এরপরে m-1, m এর মান 4 -1 3। তাহলে ওই 6237 এর এই সংখ্যাটির পূর্ণক হলো 3। ওকে, আমরা এরপরে চলে যাই। তারপরে আমরা দেখি, মনে করো একটি সংখ্যা আছে 6.237 এই সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি 6.237 × 10 স্কয়ার, 2 ঘর বামে আসলাম, মানে এই 100কে গুণ করলে আবার এই দশমিক এই জায়গায় চলে আসবে। ওই সংখ্যার বৈজ্ঞানিক রূপ হলো এইটি। সূচক কত? সূচক হলো 2। আরেকটি কথা বলছে যে ওই যে সংখ্যা যেটি আছে ওই সংখ্যা দশমিকের বাম পাশে কয়টি সংখ্যা রয়েছে? দশমিকের বাম পাশে 3টি সংখ্যা রয়েছে। ওই 3টি সংখ্যা হলো m এর মান। তাহলে আমরা জানি m সমান এই জায়গায় হলো 3, আর এই পূর্ণক বের করার সূত্র হলো যে m-1, m এর মান 3 -1 2। ওই সংখ্যাটির পূর্ণক হলো 2। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাই। তারপরে আমরা আরো একটি সংখ্যা দেখি যে 62.37। ওই সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে হবে 6.237 গুণ 10 পাওয়ার 1। এটা বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। তার সূচক হলো 1। আর দশমিকের বাম পক্ষে 2টি সংখ্যা, তাহলে m এর মান m সমান 2। তাহলে পূর্ণকের মান কত হবে? m-1, m এর মান 2 বিয়োগ 1 1। পূর্ণক হলো 1। তারপরে আবার চলে যাই ওই সংখ্যাটায়। মনে করো যে 6.237 এই সংখ্যাটি আছে। এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে হবে 6.237 10 পাওয়ার 0।
তাহলে তার বৈজ্ঞানিক রূপ হলো 80, তার সূচক হলো 0। দশমিকের বাম পাশে m এর মান 1, মানে দশমিকের বাম পাশে একটি সংখ্যা রয়েছে, তাহলে তার পূর্ণকের মান কত হবে? m-1। এই পূর্ণক, এই যে m এর মান 1, 1, তাহলে এই সংখ্যাটির পূর্ণক হবে 0। আর একটি সংখ্যা দেখি, আরেকটি সংখ্যা কি, যে 0.6237 এই সংখ্যাটিকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়, তা আমরা বলতে হবে 6.237। এক গড় ডানে যেতে হবে অবশ্যই, তাহলে আমরা লিখতে হবে এই জায়গায় 10 ইনভার্স হলো। তো এই জায়গায় সূচক হলো -1। আমরা যে বলেছিলাম যে এই n হলো পূর্ণ সংখ্যার উপাদান, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তারপরে আমরা চলে যাই, প্রথমত এটার বৈজ্ঞানিক রূপ এইটা, দ্বিতীয়ত হলো তার সূচক -1, তৃতীয়ত হলো এই যে দশমিকের বাম সাইডে কয়টি সংখ্যা আছে? নাই। তাহলে ওই জায়গায় 0 হবে, ওই জায়গায় কি হবে? দশমিক বিন্দুর বাম পাশের অঙ্ক সংখ্যা 0 হবে। তার পূর্ণক কত হবে? পূর্ণক যদি 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 m এর মান 0 হয়, তাহলে m-1, 0 - 1, তার পূর্ণক -1। ওই জায়গায় দুটি কথা আমরা লিখতে পারি, যে পূর্ণ সংখ্যার পূর্ণক। আরেকটি কথা হলো দশমিক সংখ্যার পূর্ণক। আমরা পূর্ণ সংখ্যার পূর্ণক দেখলাম, এখন দেখব দশমিক সংখ্যার পূর্ণক। কিভাবে? যে আমরা এর আগে যে সংখ্যা লিখেছি 0.6237, ওই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার নিয়মটি কি তা আমরা দেখি, একটি একটি করে দেখি। যে ওই সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করি, তাহলে হবে 6.237 10 ইনভার্স 1। বৈজ্ঞানিক রূপ, তার সূচক -1। প্রশ্ন হলো, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম যে দশমিকের বাম সাইডে কয়টি পূর্ণ সংখ্যা রয়েছে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখব যে এই দশমিকের ডান পক্ষে সার্থক অঙ্ক এবং দশমিক এর মধ্যখানে কয়টি শূন্য রয়েছে। আবারও বলি, এই দশমিক সংখ্যার পূর্ণক নির্ণয় করার ক্ষেত্রে দশমিক এবং সার্থক অঙ্ক এর মধ্যে কয়টি শূন্য রয়েছে? ওকে, তাহলে ওই জায়গায় কয়টি রয়েছে? শূন্য রয়েছে, কোনো সংখ্যা নেই। তারপরে হবে পূর্ণকের ক্ষেত্রে কি? একটি সূত্র হলো, যে সূত্রটি হলো, যদি পূর্ণ সংখ্যা জয়টি রয়েবে তা হবে k এর মান, আর পূর্ণকের মান হবে -k+1। আবারও বলি যে দশমিক এবং সার্থক অঙ্ক, মনে করো 7, দশমিক এবং সার্থক অঙ্কের মধ্যখানে জয়টি শূন্য রয়েবে বা থাকবে তা k এর মান, আর
পূর্ণকের মান হবে এই কে এর চাইতে 1 বেশি। কে এর চাইতে কি বেশি? 1 বেশি। মনে রেখো আমি যে লাস্টের যে অঙ্ক যেটি দেখিয়েছিলাম তা এমন ছিল যে 6.237 10 ইনভার্স 1। এই জায়গায় আমার পূর্ণক বের হয়েছিল -1। কিভাবে? ওই যে সূত্র m-1, একটু পিছনে চলে গেলাম, একটি জিনিস মানে বাদ পড়ে গেছিল যে এই জায়গায় না, এভাবে তো নয়, এই জায়গায় 6 দেব, 0 দেব, 0 দেব, এই 0। তাহলে এই 0 যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নাই, 0 1 -1, এই -1 লেখা যাবে না। -1 যদি লিখি তাহলে বোঝা যাবে যে সমস্ত রাশিটি বা সমস্ত সংখ্যাটি ঋণাত্মক। এই জন্য তার উপরে আমরা এই বার চিহ্ন দ্বারা বসিয়ে দেব যে এই 1টি ছিল মাইনাস। আমরা চলে আসি আগেরটায়। তাহলে আমরা সূত্রটাও লিখে নেই। এখানের সূত্রটা হবে পূর্ণকের m-1 আর এই জায়গাতে হবে মাইনাস ইন্টু k+1। ওকে, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 6 আর দশমিকের মধ্যে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা বসাই কে এর মান, ওই যে কে এর মান, এইখানে দশমিকের 6 এবং দশমিকের ভিতরে কোনো সংখ্যা নেই, 0 +1 কি হবে? 0 1 -1 +1 -1। এই -1 দেওয়া যাবে না, তার উপরে বার চিহ্নের মতো দিতে হবে। তারপরে আমরা আরেকটি সংখ্যা দেখি। এই সংখ্যাটি কি? 0.06237। তাহলে ওই সংখ্যাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে হবে 6.237 10 ইনভার্স। 2 ঘর সামনে যেতে হবে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা এভাবে যে 0.6237 ওই লবকেও 100 দ্বারা গুণ করতে হবে, হরকেও করতে হবে। ওইটা করলে চলে যাবে, ওই হবে 6.237। এই জায়গায় 10 স্কোয়ার একটু আগে দেখিয়েছি, ঠিক হ্যাঁ, 7 গুণ 1 10/1, 10/1 বলতে 6.237 10/1 10 ইনভার্স। এইভাবে মানে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা প্রত্যেকটির মান পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো এই জায়গায় কি হবে? এই জায়গায় তার সূচক হবে -2। সূচক কি হবে? সূচক হবে -2। ওই জায়গায় কে এর মান কত? ওই জায়গায় কে এর মান 1। তাহলে আমরা এই সূত্রের পূর্ণক কত হবে? -1, এই কে এর মান 1 প্লাস এই সূত্রে যদি বসিয়ে দেই 1, তাহলে হবে 112 -2 এইটুকু। আবার যদি হয় 0.0062337, তাহলে এটার বৈজ্ঞানিক রূপ হবে 6.237 10 ইনভার্স 3। কে এর মান 0 করে 6 সার্থক অঙ্ক এবং দশমিকের মধ্যখানে রয়েছে 2টি 0, তাহলে কে এর মান হবে 2। তাহলে আমরা কি লিখব? যে -2 + 1 কি হবে? -3 বার। আর একটি সংখ্যা দিলে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এইখানে একটি জিনিস লক্ষ্য করে আমি দেখাই যে ওই যে পূর্ণক -1 -2 -3, ওকে, এই পূর্ণকটুকু ঋণাত্মক হতে পারে বা ধনাত্মক হতে পারে, কিন্তু অংশক সর্বদাই
ধনাত্মক। এর আগেও দেখেছো এই অংশক এই অংশক সর্বদাই ধনাত্মক। তাহলে আমরা চলে যাব আরেকটি অঙ্কে। এই আরেকটি অঙ্কে যাওয়ার আগে আমরা এই জায়গার এই সাধারণ লগের পূর্ণকের মধ্যে কয়েকটি অঙ্ক করব। তা দেখি, একটি অঙ্ক হলো যে 5570 এই সংখ্যার লগের পূর্ণক নির্ণয় করতে হবে। এই সংখ্যাকে যদি আমরা সর্বপ্রথম দেখি সূত্র কি পেয়েছিলাম, এইখানে দেখো যে আমরা 1 2 3 4, এখানে কোনো দশমিক নেই, তার মানে m এর মান 4। তাহলে সূত্র কি m-1 4-1, এর মানে এই সংখ্যাটির লগের পূর্ণক হবে 3। আর যদি আমরা একে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দেখি, তাহলে 5570 সমান 5.570 10 পাওয়ার কিউব। ওকে, তারপরে আমরা কি করতে পারি দেখি। এই জায়গায় এসে বলতে পারি, আমরা দেখেছি অন্যভাবে বলার ক্ষেত্রে সংখ্যা চারটি পূর্ণক এত, তাহলে তো এইটা প্রথমটা প্রকাশ করে নিলাম, এইটা তো এই পূর্ণক 3, কত পূর্ণক 3। আরেকটি সংখ্যা করতে পারি, তাহলে কি 0.000435। ওই সংখ্যাকে যদি আমি সর্বপ্রথম বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, তা হবে যে 4.37 গুণ 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4, এর সূচক হবে -4, এর সূচক হবে -4। তাহলে তার পূর্ণক কত হবে? আমরা সূত্র জানি যে দশমিক এবং সার্থক অঙ্কের মাঝখানে 3টি রয়েছে শূন্য, তাহলে কে এর মান 3। তাহলে আমরা কি লিখতে পারি -k+1 মাইনাস কে এর মান 3 +1 -4 বার। এর মানে এই সংখ্যাটির লগের পূর্ণক হলো -4। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। বুঝেছ? হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝেছ। তারপরে যে চলে যাই ফাইনালটায়, এটা অত্যন্ত সহজ। কি? সাধারণ লগের অংশক, ম্যান্টিস অফ কমন লগ। একটি জিনিস লক্ষ্য করো যে আমরা একটি সংখ্যা পেলাম যে লগ 10 ভিত্তিক। এখানে লগ 10 যদি দেওয়া থাকে তাতে অবশ্যই, আর যদি নাও দেওয়া থাকে তাহলে আমরা লগ 10 ভিত্তিক ধরে নেব। একটি সংখ্যা আছে 2 7 1 7। এই সংখ্যার পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে। এই সংখ্যাটির পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যখন ব্যবহার করব তখন অন এসি নিলাম, তারপরে কি করব? লগ বাটনে চাপ দেব, তারপরে সংখ্যা কি তুলব? 2717 সমান দেব, দিলে হবে 3.33 বা 3.4349 এমন একটা সংখ্যা বের হবে। ক্যালকুলেটারে গেলে এসি লগ এই সংখ্যা তৈরি করলা। এই সংখ্যা তৈরি করলে দেখবে তুমি যে পূর্ণক হবে 3, অংশক হবে এইটুকু, কোনো ঝামেলা নেই। আরেকটি সংখ্যা মনে করো যে এটা মুছে দেই, যে লগ ই ভিত্তিক 10, লগ
ই ভিত্তিক 10। তোমরা জানো যে আমরা জানি ভিত্তি পরিবর্তন লগ এ ভিত্তিক বি সমান 1/log বি ভিত্তিক এ। এইভাবে ভিত্তি এর পরিবর্তন হয়। এইটাকে তোমরা কি করবা? এইটাকে তোমরা লিখে নিবা লগ 1/log 10 ভিত্তিক ই। ওকে, ক্যালকুলেটর করলে হয় আমরা জানি যে লগ 10 থাকে। তাহলে ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা এই লগ 1 বসিয়ে দেব লগ, আর আমরা জানি ই এর মান 2.7828, বা এখানে একটা 1 হবে, বলতে পারবে 7.1828। যখন আমরা এই লগ এর মান এইটুকু বের করব, উপরে হবে একটি মান, নিচে হবে একটি মান, এইটা দ্বারা এটা ভাগ করলে এই সংখ্যার লগ ই ভিত্তিক 10 এর মান বের হয়ে যাবে। আমরা প্রথমে দেখেছি যে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে লগ ই ভিত্তিক ন্যাচারাল লগ, আর ক্যালকুলেটরের মধ্যে 10 ভিত্তিক লগ। কিন্তু এই জায়গায় যখন আমরা ই ভিত্তিক পেয়েছি, তখন এটাকে ভিত্তি পরিবর্তন করে 10-এ নিতে হবে। তারপর ই এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে লগ 10 ভিত্তিক ই এর মান বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই রকমের জিনিসগুলা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা এই মেইন বইয়ের অনুশীলনী 4.3 অঙ্কগুলো করতে পারবো। তাহলে আজকে এতটুকুই থাক। পরবর্তী ক্লাসে মানে 4.3-এ আমরা এই সূত্রগুলা দিয়ে আমরা অঙ্কগুলা সলভ করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।